নমস্কার। বরাক বিনোদনের পক্ষ থেকে আমার ছাত্রছাত্রী বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাস 8 এর বাংলা ক্লাস। তোমাদের যেহেতু ক্লাস 8 এর সিলেবাসে গোটা সিলেবাসটাই তোমাদের অ্যানুয়াল পরীক্ষার জন্য আসে বা ফাইনাল সেমের জন্য আসছে, তো তোমাদের বাংলাতে প্রথম কবিতাটা ছিল জোনাকি। জোনাকি সেটা একদম সেশনের প্রথমে পড়ানো হয়। তো আবার আমি জিনিসটাকে আবার ঝালাই করিয়ে নেওয়ার জন্য আমি আজকে আবার এটা আবার তোমাদেরকে বলছি। জোনাকি প্রথম কবিতা তোমাদের বইয়ের, যেটার কবি লিখেছিলেন, কবিতাটা লিখেছিলেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত। সত্যেন্দ্রনাথ দত্তের জন্ম হয়েছিল 1882 খ্রিস্টাব্দের 11 ফেব্রুয়ারিতে বর্ধমান জেলার চুপি গ্রামে। তিনি সাহিত্যিক অক্ষয় কুমার দত্তের পৌত্র এবং রজনীনাথ দত্তের ছেলে। তিনি রবীন্দ্র যুগের খ্যাতনামা ছন্দরাজ কবি। তার মানে ছন্দের কবি যদি প্রশ্ন আসে তোমাদের, ছন্দের কবি কাকে বলা হয় সেটা আমরা জেনে নিলাম যে সত্যেন্দ্রনাথ দত্ত, তাকে ছন্দের কবি বা ছন্দের জাদুকর বলা হয়। কেন এরকম বলা হয়? কারণ তার যেটা মূল, তার লেখার যেটা মেইন জিনিস ছিল সেটা ছিল তিনি ছন্দ মিলিয়ে খুব সুন্দর করে লিখতে পারতেন, তার জন্য তাকে বলা হয় ছন্দের কবি। আর কি ছিল? তার স্বদেশের প্রতি অসীম ভালোবাসা ছিল ওনার, এবং ওনার বিভিন্ন কবিতার মধ্যে, ওনার বিভিন্ন রচনার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই জিনিসটা ফুটে উঠেছে। তার সবচেয়ে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ কি? সেটা হলো সাধক, বেনু ও বীণা, তীর্থরেণু, কুহু ও কেকা। তার কবে মৃত্যু হয়েছিল? 1922 খ্রিস্টাব্দের 25শে জুন। কবিতাটা জোনাকি। কবিতাটা কে লিখেছেন? কবিতাটার কবি সত্যেন্দ্রনাথ দত্ত। তো জোনাকি আমরা অনেকেই দেখেছি, বিশেষ করে যারা গ্রামের দিকে থাকো, একদম অন্ধকারের মধ্যে ছোট্ট 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 অনেকগুলো আলোর ফুলকি দেখা যায়। ওইগুলো অ্যাকচুয়ালি ওদেরকে বলা হয় জোনাকি পোকা। তো এই ছোট্ট জোনাকিকে নিয়েও যে কবিতা লেখা যায় সেটা আমরা হয়তো ভাবতেই পারবো না। তো জোনাকিকে নিয়ে সত্যেন্দ্রনাথ দত্ত খুব সুন্দরভাবে তিনি কবিতাটা লিখেছেন। এমন সুন্দরভাবে লিখেছেন সেটাকে আমরা বিভিন্নভাবে জিনিসটা আমরা আমাদের মতো করে আমরা বুঝে নিতে পারি। যেমন দেখো উনি কি বলেছেন, ওই একটি দুটি পাতার পরে একটু মৃদু আলো, ও যে দেখতে ভারী নতুন, ওরে কেমন লাগে ভালো। একটি দুটি পাতার পরে জোনাকি তো আর একদম ছোট ছোট, ওরা ছোট ছোট পাতার মধ্যে সুন্দর করে বসে, এবং ওদের গা থেকে এত সুন্দর আলো বেরোয়, এত নরম, এত স্নিগ্ধ, যা আমাদের দেখতে ভীষণ ভালো লাগে। আয় জোনাকি বুকটি ভরে একটু নিয়ে আলো। তো জোনাকিকে কবি উদ্দেশ্য করে বলছেন যে তুমি সুন্দরভাবে তোমার ছোট্ট শরীর দিয়ে ভালো, তোমার ছোট্ট বুকটিকে ভরে নিয়ে তুমি আমাদের কাছে অন্ধকার থেকে আমাদের কাছে আলো নিয়ে আসো। আজ আধার রাতি বাদল সাথী, চাঁদের ভাতি কালো। এখানে কিছু নতুন শব্দ তোমরা পাবে, যেমন আধার রাতি, বাদল সাথী। রাতি বলতে রাতকে বলা হয়েছে। আমরা আমাদের চলিত ভাষায়, আমাদের কথ্য বাংলায় যেটাকে আমরা বলি রাত, সেটাকে কবি কবিতার ভাষায় বলেছেন রাতি। তিনি কেন সেটা বলেছেন? কারণ আমি আগেই বলেছি যে তিনি ছিলেন ছন্দের জাদুকর, ছন্দ মিলিয়ে লিখতেন। তো এই রাতির সাথে তিনি সাথীকে মিলিয়েছেন, আধার রাতি বাদল সাথী। তো আজকের এই অন্ধকার রাতে সাধারণত বা জেনারেলি আমরা কি দেখি, যখন খুব বেশি অন্ধকার থাকে, বর্ষা থাকে, কালো মেঘ থাকে, তখন চাঁদের ভাতিটাও কালো হয়ে যায়। ভাতি বলতে এখানে কি বোঝাচ্ছে? আলো। এটা একটা নতুন শব্দ আমরা জানলাম আজকে। ভাতি মানে আলো। আধার রাতি বাদল সাথী, চাঁদের ভাতি কালো। চাঁদের যে আলো সেটাও কালো মেঘের ছায়াতে সেটাও কালো হয়ে গেছে। তাহলে যেটুকু তোর দেবার আছে দিয়ে দে তুই আজ। কবি জোনাকিকে বলছেন যে এই কালোর মধ্যে যতটুকু তোর নিজের আলো দেওয়ার আছে সেটা তুই দিয়ে দে। এটাকে দেখো আমরা অন্যভাবে কি বলতে পারি। কবি সত্যেন্দ্রনাথ কিন্তু আমাদের স্বাধীন ভারতের কবি ছিলেন না, তিনি ছিলেন পরাধীন ভারতবর্ষের একজন দেশপ্রেমিক কবি। আর আমরা দেখতে পাই কি, পরাধীন যুগের যেসব কবিরা বা লেখকেরা আমাদের জন্য যেসব রচনা রেখে গেছেন, সবকিছুর মধ্যেই দেখা যায় যে দেশপ্রেমটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে। তো এখানে আমরা এটা অন্যভাবেও বলতে পারি। তিনি যে বলছেন আধার রাতি বাদল সাথী, চাঁদের ভাতি কালো, যেহেতু আমাদের দেশটা তখন পরাধীন ছিল,
তো স্বাভাবিকভাবে আমরা আজকে স্বাধীন দেশে যেভাবে স্বাধীনভাবে বেঁচে আছি, আমরা ইচ্ছে হলে গান করছি, ইচ্ছে হলে কথা বলছি, যা ইচ্ছে করছে আমরা তাই করছি। তো পরাধীন যুগে তো এরকম ছিল না। তখন ব্রিটিশরা আমাদের উপর অনেকভাবে অত্যাচার করতো, আমাদের শোষণ করতো, আমাদের এক্সপ্লয়েট করতো। তো তার জন্য তিনি বলছেন যে আজকে বিদেশি শক্তির জন্য এমন অবস্থা হয়েছে যে ভারতবর্ষের আলোটা চলে গেছে। ভারতবর্ষের যে উজ্জ্বল দিন একটা ছিল আগে, সেই দিনটা কেটে গিয়ে এত অন্ধকার চলে এসছে যে এই অন্ধকার থেকে দেশটাকে আলো নিয়ে যাওয়ার জন্য যার যেটুকু আছে, সেটা তুমি ক্ষুদ্র একটা মানুষ হতে পারো, তুমি একজন দেশপ্রেমিক নেতাও হতে পারো। তার মানে এই নয় যে আমি নেতা হলেই আমার মধ্যে দেশপ্রেম থাকবে, আমি একজন সাধারণ মানুষ হলেও আমার মধ্যে দেশপ্রেম থাকবে, আমি একটা স্কুলের ছাত্র হলেও আমার মধ্যে দেশপ্রেম থাকবে। যেটা আমরা আগে পরাধীন দেশে যেটা আমরা দেখেছি, একদম ক্ষুদিরাম থেকে বলো, বিনয় বাদল দীনেশ বলো, কনকলতা বলো, সবাই কিন্তু 13, 14, 15, 16, 17 বছরের ইয়াং ছেলেমেয়েরা, ইয়াং জেনারেশন। ওরা দেশকে নিয়ে ভাবতেন, দেশের পরাধীনতা নিয়ে ওরা ভাবতেন। তাই তিনি বলেছেন যেটুকু তোর দেবার আছে দিয়ে দে তুই আজ। জোনাকিকে হয়তোবা উনি এখানে পরাধীন দেশের একটা ছোট্ট নাগরিক হিসাবে ভেবে নিয়ে তিনি বলছেন যে তোর যা দেওয়ার আছে এই অন্ধকার দিনে, সেটা তুই নিজেকে উজাড় করে তুই দিয়ে দে। ও সে তারার মতো নাই বা হলো, তাতেই বা কি লাজ। আজকে আকাশের তারা সেটা খুব উজ্জ্বল আলো দেয়, সেটা আমরা সবাই জানি। তো আমি না হয় তারার মতো নাই হলাম, আমি তো ছোট্ট একটা জোনাকি পোকা হলেও তার তো একটা ছোট্ট আলো আছে। সে তার নিজের শরীর থেকে আলো জ্বালিয়ে ছোট্ট একটা জায়গাকে সে আলোকিত করতে পারছে। তার জন্য সে বড় একটা তারা নাই বা হলো, একটা নক্ষত্রের আলো তার নাই বা থাকলো, তবু তার যা আছে সেটাই তো যথেষ্ট। ছোট, সে তো ভালোই, আরো ছোট বলেই মান। তিনি বলছেন, কবি বলছেন যে জোনাকিকে বলছেন তুমি ছোট, তাতে কি হলো, তুমি ছোট তাতে ভালোই হলো। ও যে দুঃখী জনের ভিক্ষা মুঠি, দানের সেরা দান। তিনি বলছেন যে ছোট বলে তার দানটাকে আমরা সেরা দান বলবো, কেন যার অনেক আছে সে তো অনেক দিতেই পারে। যার কিচ্ছু নেই, যে একজন ভিখারি হতো বা যার অল্প আছে, সে যখন তার অল্পটাই দেশের জন্য, সমাজের ভালোর জন্য দিয়ে দেয়, সেটার মূল্য কিন্তু অনেকখানি। যার কাছে কোটি কোটি আছে, অনেক অসংখ্য আছে, তার থেকে কিছু দিয়ে দিলে সেটা এমন কিছু নয়। যার কাছে একদমই নেই, হয়তোবা একটাই আছে, সেই একটাই যখন আমরা দিয়ে দেব, সামান্য টাকাটুকুই যখন আমরা দিয়ে দেব, তখন সেটার মূল্যটা অনেক বেশি। তাই তিনি বলছেন ও যে দুঃখী জনের ভিক্ষা মুঠি, দানের সেরা দান। সবচেয়ে সেরা দান কিন্তু ওইটাই। থাক না তারা তপন শশী, থাক না যত আলো, তাদের মোরা করব পূজা, বাসবো তোরই ভালো। আমরা আরেকটা শব্দ পেলাম এখন, ভাতি পেয়েছি আগে আলো, তপন মানে সূর্য, থাক না তারা তপন শশী। আরেকটা শব্দ পেলে তোমরা আজকে, শশী, শশী মানে চাঁদ। তো বলছেন যে থাক না তারা তপন শশী, থাক না যত আলো, তাদের মোরা করব পূজা, বাসবো তোরই ভালো। চাঁদ, তারা, সূর্য, ওরা সবাই কোথায় থাকে? আকাশের অনেক দূরে, যাদেরকে আমরা দূর থেকে পুজো করতে পারি। কিন্তু ভালো আমরা কাকে বাসি? আমাদের আশপাশে যারা আছে তাদেরকে তো আমরা ভালোবাসবো। তাই তিনি বলছেন যে সূর্য, চন্দ্র, তারা, ওদের সঙ্গে তোর তুলনা করে কোনো লাভ নেই। ওরা থাক ওদের আলো নিয়ে, তুই থাকিস তোর মতো। তোর যা আছে ছোট্ট ক্ষুদ্র জিনিস, সেটা ছোটই হোক, তবু সেটা নিয়ে কোনো করার কিছু নেই। তোমার যা আছে, আমাদের নিজেদের মধ্যে যার যতটুকু বেস্ট আছে, সেই জিনিসটা যখন আমরা দেশের জন্য, দশের জন্য, সবার ভালোর জন্য আমরা দিয়ে দেব, সেটাই সবচেয়ে সেরা দান হবে। এবং সেটাই এই কবিতাটার মধ্যে কবি বলেছেন যে আমাদের অনেকে আমরা বলতে পারি যে আমরা তো পড়াতে ভালো নই, আমি ভালো গান করতে পারি না, আমি ভালো খেলতে পারি না। তো নাই বা পারলাম, আমি যেটা সবচেয়ে ভালো পারি সেটাই তো আমার মধ্যে অনেক কিছু। সেটাকেই যখন আমি, আমার নিজের সেরা জিনিসটাকেই যখন আমি উজাড় করে সবার ভালোর জন্য আমি দিয়ে দেব, সেটাই হচ্ছে সবচেয়ে ভালো জিনিস। তো এই কবিতাটা থেকে তোমরা অনেকগুলা নতুন নতুন শব্দ আমরা শিখলাম। আর কি শিখলে তোমরা? যে কি কি প্রশ্ন আসতে পারে, ছন্দের জাদুকর বা ছন্দের কবি কাকে বলা হয়? উত্তর হবে সত্যেন্দ্রনাথ দত্তকে। তিনি কেন ছন্দের জাদুকর ছিলেন? কারণ তিনি খুব সুন্দরভাবে ছন্দ মিলিয়ে মিলিয়ে কবিতা লিখতে পারতেন। তার বিভিন্ন কাব্যগ্রন্থগুলো কি কি? বেনু ও বীণা, সাধক, তীর্থরেণু, কুহু এবং কেকা। তার কবে মৃত্যু হয়েছিল? 1922 খ্রিস্টাব্দের 25শে জুন। কবে তিনি জন্ম নিয়েছিলেন? 1882 খ্রিস্টাব্দের 11 ফেব্রুয়ারি।
কোথায় জন্ম হয়েছিল ওনার? বর্ধমান জেলার চুপি গ্রামে। একটু মন দিয়ে তোমরা, বাংলা তো একদম কঠিনই নয়, একদম গল্পের মতো সুন্দরভাবে বুঝে নিয়ে যখন আমরা একটা কবিতাকে বুঝে নেব, একটা গল্পকে আমরা নিজের মনের মধ্যে গেঁথে নেব, তখন সেটা থেকে উত্তর বের করা আমাদের পক্ষে মোটেই কঠিন হবে না। তোমাদের পরীক্ষার জন্য এইসব নিচের জিনিসগুলি তোমরা ভালো করে দেখবে, বিপরীত শব্দ, সমার্থক শব্দ এগুলি দেখবে, বাক্য রচনা করো, এগুলি আছে। তো এইসব নিয়ে তোমাদের ভালো করে প্রিপারেশন নাও, পরীক্ষা দাও। তোমাদের সবার জন্য শুভকামনা রইল।